গুড ইভিনিং এভরিওয়ান। ইনডোর আউটডোরের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও পরিবার নিয়ে হাসি খুশি মজায় বেশ ভালোই আছি। তো আজকের ব্লগটা 25শে মে, বিকেল এখন বাজে প্রায় ঘড়ির কাঁটায় 4টে মতন। দুপুরের লাঞ্চ সেরে রবিবার যেহেতু আমি অর্ণব আর স্বর্ণাভ আমরা ঘুরতে বেরোই, তো আমরা আজকে প্ল্যান করেছি যে আমার মাও আমাদের বাড়িতে এসেছে দুদিন ছুটি কাটাবে বলে। গরমের ছুটি যেহেতু স্বর্ণাভর পড়ে গেছে, তো ওরা দুজন বাড়িতে বসে বসে থাকবে আর আমরা ঘুরতে বেরিয়ে যাব, তা কি করে হয় বলুন। তাই দুই মাকে নিয়ে উবের করে আমরা চলে এসেছি আজকে ইকো পার্কে একটু সময় কাটাবো বলে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন ইকো পার্ক লেখা যে জায়গাটা রয়েছে, এটা হলো টিকিট কাটার ঘর। আর আজকে আমরা ঢুকেছি 4 নম্বর গেট থেকে। অনেক বড় পার্ক, 1, 2, 3, 4 প্রায় 4টে গেট থাকে। 4টে গেট দিয়েই আপনারা ঢুকতে পারবেন টিকিট কেটে। আর এই যে দেখতে পাচ্ছেন ঢোকার মুখেই রয়েছে কোভিডের স্মৃতি, করোনার ভাইরাসকে। কোভিড তো আমাদের জীবন থেকে চলেই গিয়েছে, কিন্তু এরা এটাকে স্মৃতি করে রেখে দিয়েছে। আর দুপুরবেলা লাঞ্চ সেরে দিয়েই তো বেরিয়েছি, মাথাটা একদম ধরে গিয়েছে, তাই অর্ণব গিয়েছে একটু কোল্ড ড্রিঙ্কস আনতে। এবার আমরা ঢুকে পড়েছি টিকিট কেটে ঢোকার পর অর্ণব বলল যে 4 নম্বর গেটেই 7 ওয়ান্ডার্স। তো চলো দুই মাকে নিয়ে একটু পৃথিবীর 7ম আশ্চর্যটা ঘুরিয়ে নিয়ে আসি। তো আমিও বেশ রাজি হয়ে গেলাম, ভাবলাম স্বর্ণাভও খুব আনন্দ করতে পারবে। তো তাই জন্য এইটাও কিন্তু ঢুকতে গেলে আবার আলাদা টিকিট কাটতে হয়। তো এটার প্রবেশ মূল্যটা আমি সঠিক বলতে পারবো না, কারণ টিকিটটা অর্ণব কেটেছিল। আমরা প্রথমেই পিরামিডে ঢুকে পড়লাম। দুই মা এবং স্বর্ণাভ এখানে কিন্তু ভীষণ আনন্দ করেছে। আর তোমরা দেখতেই পাবে, পুরো ব্লগটা কিন্তু একদম স্কিপ করো না, বেশ মজার আছে ব্লগটা। পিরামিড দেখার পর আমরা চলে এসেছি কলোসিয়াম, যেটি রোমে অবস্থিত। এটি কিন্তু সাধারণত 50,000 দর্শক এখানে একটি ছাদহীন খোলা মঞ্চ, যেটা গ্ল্যাডিয়েটরদের প্রতিযোগিতা এবং জনসাধারণদের উদ্দেশ্যে প্রদর্শনীর জন্য ব্যবহৃত হতো। তো এটা না দেখতে জায়গাটা একদম গোলকধাঁধার মতো। তো একদিক দিয়ে অর্ণব যাচ্ছিল আর একদিক দিয়ে স্বর্ণাভ। খুব মজা করেছে এখানে, ওরা লুকোচুরি খেলেছে বাবা আর ছেলে মিলে। তো দেখুন ভেতরটা ভীষণ সুন্দর, আর আজকের আকাশটা তো অসাধারণ, পুরো মেঘলা আকাশ, মানে এত ভালো লাগছিল। আর ঠান্ডা ফুরফুরে হাওয়া দিচ্ছিল, কিন্তু বৃষ্টি একটুও হয়নি। তারপর আমরা চলে এসেছি সোজা তাজমহল দেখতে। পৃথিবীর 7ম আশ্চর্যের মধ্যে তাজমহলও পড়ে। তাজমহলে একদম দেখো স্বর্ণাভ সোজা উঠে গেছে, একদম ওর ঠাম্মি আর নানির হাত ধরে তাজমহলের ভেতরটা দেখছে। আমরা যদিও এইগুলো অনেকবারই এসেছি, অনেকবারই দেখেছি, কিন্তু দুই মা এই প্রথম আসলো এটা দেখতে। ওরা ভীষণ আনন্দ করেছে, এটার ভেতরেও অনেক ছবি তুলেছে। আর তোমরা কিন্তু অবশ্যই এই বিকেলটা আসতে পারো, এত ভালো লাগে এই 7 ওয়ান্ডার্সের ভেতরটা। যদিও পার্কটা অনেক বড়, পুরো পার্ক ঘুরে একদিনে দেখানো সম্ভব নয়, তোমাদেরকে যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি। আবারও আরেকটা দিক আরেকবার দেখাবো। তাজমহল দেখে আমরা সোজা চলে এসেছি দ্য গ্রেট ওয়াল, চীনের প্রাচীর দেখতে। এই জায়গাটায় কিন্তু অনেকটা হাঁটতে হবে, কিছুটা সোজা রাস্তা, কিছুটা সিঁড়ি। আমার শাশুড়ি মার পায়ের একটু সমস্যা আছে, যেহেতু তার অনেকটাই কষ্ট হয়েছে এই জায়গাটা, তাই আমরা সময় নিয়ে পুরো জায়গাটা ঘুরে দেখেছি। একদিক দিয়ে মানুষজন ঢুকছে, আরেক দিক দিয়ে মানুষজন বেরোচ্ছে। সন্ধেবেলায় জায়গাটা ভীষণ ভালো লাগে, বেশ আলো দিয়ে পুরো সাজানো থাকে। তোমরা আসলে ভীষণ সুন্দর একটা জিনিস উপভোগ করতে পারবে। নাতিকে নিয়ে ঘুরতে এসে সবাই এখন ক্লান্ত, তাই সবাই একটু একটু বসে নিয়েছে, বসে একটু জিরিয়ে নিচ্ছি, তারপরে আবার বাকিটা ঘুরবো। আর ওদিকে দেখো স্বর্ণাভর যন্ত্রণায় তো মানে বসার কারুর জো নেই। ওদিকে ও ঠামিও বলেছে একদমই আমি আর উঠতে পারছি না, আমিও বসে পড়েছি। ওই অগত্যা নানিকে পাকড়াও করেছে। নানি এবার স্বর্ণাভর পেছনে খেলাধুলো করে যাচ্ছে, ঘুরে ঘুরে যাচ্ছে, দৌড়ে যাচ্ছে। তো দেখো আমরা আরও অনেক কিছু দেখেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি।
ওয়ান্ডার্স আমাদের দেখা প্রায় কমপ্লিট। এবার আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়ার পালা, না হলে এখানে আরও বেশি থাকলে পার্কটা পুরো ঘুরে দেখতে পারবো না। এদিকে দেখো প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, আর এদিকে লাইট জ্বলে উঠেছে, আর এদিক দিয়ে একটা ঝর্ণার মতন তৈরি করেছে, নদী বয়ে গেছে, যেটা হয়তো কিনা তাজমহলের পাশ থেকে যমুনা নদীকে দেখানোর চেষ্টা করা হয়েছে ছোট্টর মধ্যে। তো বেশ সুন্দর লাগে এই বিকেলটা আলো জ্বলে ওঠার পর। চারদিকটা দেখতে পাচ্ছ কি সুন্দর হয়ে রয়েছে, একদম ঝলমল করছে। আর এখানে একটা ফোয়ারা রয়েছে, যেটা আর একদিকে বাচ্চাদের পার্ক, সেখানে আমরা প্রায়ই নিয়ে আসি স্বর্ণাভকে খেলা করাতে। আর বাচ্চাদের পার্কের উল্টো দিকেই রয়েছে একটা ডান্সিং ফোয়ারা, এটা দেখো ভালো লাগবে। পার্কের উল্টো দিকেই যেহেতু ফোয়ারাটা রয়েছে, সেটাতে আর স্বর্ণাভ দাঁড়াতে চাইছে না, সোজা এবার হাত ধরে টানাটানি শুরু করে দিয়েছে যে ও এবার খেলতে যাবে। তো দেখো এই জায়গাটায় কি সুন্দর একটা অনেক বড় স্লিপের মতন করা রয়েছে, বাচ্চাদের অনেক খেলাধুলার জিনিস রয়েছে। তো এসেই ওখানে এবার সোজা ঢুকে চলে যাচ্ছে স্বর্ণাভ, মানে কোনো ভয় তো নেই ওদিকে। আর ওদিকে আমার মা তো ভয় পাচ্ছে যে কি বাবা কোথায় চলে যাচ্ছে নাতি। আমি মাকে বললাম দাঁড়াও, ওর এগুলো অভ্যাস আছে, ও আসে আমাদের সাথে, ও জানে। তা আমারও একটু ভয় ভয় লাগছিল যে ছেলেটা এখনও বেরোচ্ছে না কেন, ওদিক দিয়ে ঢুকলো কিন্তু এখনও এদিক দিয়ে বেরোলে ছেলেটাকে দেখতে পাবো। অপেক্ষায় বাইরে দাঁড়িয়ে রয়েছি যে কখনও ওখান থেকে বেরোবে, এখনও বেরোচ্ছে না কেন। ওর বাবাও তাই ভাবছে যে অনেকক্ষণ হয় ঢুকেছে ভেতরটাতে, ওই যে বেরিয়ে এসেছে। এবার কোন দিকে যাবে তারই, এবার ও এদিক থেকে বেরোবে, এদিক থেকে বেরিয়ে স্লিপ ধরে আসবে। বেশ এখানে মজা করে, এখান থেকে এখানে আসলে স্বর্ণাভকে অন্য জায়গায় নিয়ে যাওয়া ভীষণ চাপের, ওর বাবা তো পারেই না, মানে আমাকে অনেক বকা ঠকা দিয়ে এটা ওটা ভুলিয়ে ভালিয়ে তারপর এখান থেকে ওকে নিয়ে যেতে হয়। আর ওদিকে দেখো তার উল্টো দিকে রয়েছে আরও একটা বড় ফাউন্টেন, মানে যেটা প্রায় অনেক উঁচু পর্যন্ত। তো আমি অর্ণবকে বললাম তুমি ছেলেকে খেলাও, দুই মা নিয়ে ওখানে আর আমি বসে দেখি কী করবো। তা আমি ওদেরকে দুজনকে নিয়ে রওনা দিয়েছি ওই ফাউন্টেনটা দেখাবো বলে। তো এই দেখো এবার আমরা ওখানে চলে এসেছি, মাঝখানে চারদিকটা পুরো বড় বড় বেশ আকাশ ছোঁয়া বলতে পারো, এত হাইট ফাউন্টেনগুলোর। আর মাঝখানে রয়েছে একটা মৎস্যকন্যা, মানে ভীষণ সুন্দর বিকেলবেলা লাইটের খেলা, মানে ওখানে সবাই মিলে ছবি তুলছে, মানে তুলতে পারবে, এত সুন্দর এত সুন্দর। তো দুই মা বেশ ভালো এনজয় করেছে। আর এই গরমে বেশ হালকা হালকা জলের ছিটাগুলো গায়ে আসছিল, ভীষণ ভালো লেগেছে জায়গাটা। অনেক ভুলিয়ে ভালিয়ে স্বর্ণাভকে টয় ট্রেন চড়াবো বলে ওই পার্ক থেকে নিয়ে বার করতে পেরেছি। চলে এসেছি দার্জিলিংয়ের ঘুম স্টেশনে, একটা ছোট্ট মিনি দার্জিলিং করা রয়েছে, কিন্তু কপাল এতটাই খারাপ টয় ট্রেন আমরা যেতে না যেতেই টয় ট্রেন হাউসফুল হয়ে গেল, আর টয় ট্রেন ছেড়েও দিল। আর এটাই কিনা লাস্ট টয় ট্রেন, আর টয় ট্রেনে ওঠা যাবে না। তো কিছু করার নেই, টয় ট্রেনটা আমরা মিস করে গেলাম। তো এখানে খানিকক্ষণ একটু ফটো সেশন করে সবাই একটু বসে জিরিয়ে নিয়ে, দুই মায়ের পায়ের অবস্থা খারাপ, আবারও বলছি দুজনে মিলে যেখানেই পাচ্ছে সেখানেই একবার করে, এত বড় পার্ক যেখানেই পাচ্ছে সেখানে একটু একটু করে বসে নিচ্ছে, বসে নিয়ে কিন্তু স্বর্ণাভর মনটা ভীষণই খারাপ হয়ে গেছে যে ও টয় ট্রেনে উঠতে পারলো না। তো কিছু করারও নেই, এটাই লাস্ট টয় ট্রেন ছিল। তারপর ওখান থেকে আবার একটু বসে নিয়ে বেরিয়ে পড়লাম, ওই যে বাবার কাঁধে উঠে পড়েছে। টয় ট্রেন নেই তো কি হয়েছে, বাবার কাঁধ তো রয়েইছে বলুন, তাই জন্য আর সে হাঁটবে না, বাবার কাঁধের মধ্যে চেপে পড়েছে। চেপে পড়ে আমরা চলে যাচ্ছি এবার মুখোশ গার্ডেন। মার্কস গার্ডেনের ভেতর থেকে যে রাস্তাটা রয়েছে সেই রাস্তা দিয়ে গেট নাম্বার 2 এর দিকে। তো এবার এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হলো গেট নাম্বার 2। গেট নাম্বার 2 এর এই রাস্তাটা দিয়ে অনেক কিছুই দেখার আছে, কিন্তু আজকে যেহেতু সন্ধ্যা নেমে গিয়েছে, গ্রাম্য পরিবেশের একটা জায়গা আছে, সেগুলো দেখাতে পারলাম না। আর এই যে লাস্ট টয় ট্রেন সেও এখন ফিরে যাচ্ছে, সবাইকে ঘোরানো কমপ্লিট হয়ে গেছে, চলে যাচ্ছে সে স্টেশনে। আর ওই দূরে একদিকে রয়েছে, এখানে অনেক মডেল করা রয়েছে পশুদের, তো সেখানে আবদার, সেখানে আসবে। তো তাই ওখানে অর্ণবকে নিয়ে আসলো, দুই মাও এখানে বেশ নাতিকে নিয়ে মজা করেছে, সব পশুদের পিঠের ওপর উঠে উঠে স্বর্ণাভ ছবি তুলেছে।
স্বর্ণাভ আর দুই মা মানে ঠাম্মি আর নানিকে নিয়ে ওদিকে অ্যানিমেলের পিঠে উঠে খেলছে, আর তার একদিকেই রয়েছে রেইন ফরেস্ট, মানে একটা বাগানের মতন জায়গা, তার মাঝখান থেকে রাস্তা রয়েছে। আর এই যে পাইপলাইনগুলো দেখতে পাচ্ছেন, এই প্রতিটার মাথায় একটা ধোঁয়ার মতন আকারে সাওয়ার সিস্টেম লাগানো রয়েছে। গরমের একফালি শান্তির জায়গা ইকো পার্কের এইটি। কৃত্রিম উপায়ে এখানে বৃষ্টি অনবরত আপনারা উপভোগ করতে পারবেন। তাই স্বর্ণাভ যেহেতু ছোট, খেলাধুলো করে পুরো ঘামে ভিজে রয়েছে, তাই অর্ণব বলল তুমি ওখান থেকে ঘুরে এসো, আর দুই মাও আসবে না। তাই আমি চলে এসেছি আমার পুরনো স্মৃতি রোমন্থন করতে। কতই স্মৃতি না রয়েছে, আগে যখন বৃষ্টির দিনে আসতাম এখানে অর্ণবের সাথে কতক্ষণ যে সময় কাটাতাম তার কোনো ঠিক নেই। তো ছেলেকে নিয়ে এবার চলে এসেছি আরও একটা ঝর্ণার দিকে। জল দেখলে তো আমার ছেলে পাগল হয়ে যায়। জল একটা পাইপ দিয়ে একটুখানি এদিকে আসছে, ওটা সে হাত দিয়ে ধরছে আর সে আনন্দ করে বেড়াচ্ছে। তো এখন ছেলে হয়ে যাওয়ার পর থেকে আর দুজনে মিলে একসাথে আর কোনো জায়গায় গিয়ে সেই পুরনো স্মৃতিগুলোকে জাগিয়ে তোলা হয় না। তো যাই হোক, আমি তো রেইন ফরেস্টে ভীষণ একটু ভিজে আনন্দ করে নিয়েছি। ফাউন্টেন দেখে রাস্তা ধরে এবার বেরিয়ে পড়েছি। এই যে বড় লেকটা দেখতে পাচ্ছ, এটা হলো ইকো পার্কের সব থেকে বড় লেক, যেটার একদিকে রয়েছে পার্ক আর একদিকে দেখো আইফেল টাওয়ারটা জ্বলজ্বল করছে, আর ওদিকে রয়েছে ইকো রিসর্ট। এবার দেখো, আর এই যে দেখতে পাচ্ছ এখানেও কিন্তু এই বড় লেকটাতেও কিন্তু ডান্সিং ফোয়ারার একটা শো হয় সন্ধেবেলা। আর এই যে ঘাসের পুরো লন করা রয়েছে, যেখানে বসার জায়গা করা রয়েছে, মানে সন্ধেবেলা এই জায়গাটায় ভিড় জমে যায় ওই ফোয়ারার দেখার জন্য। মিউজিক্যাল ফোয়ারার যে বড় অনেকটা জায়গা জুড়ে হয় সেটা। আর একদিক দিয়ে পুরো রাস্তা, ভীষণ ভালো লাগে সন্ধেবেলা এই জায়গাটায় বসতে। তোমরা কিন্তু এখানে খাবার দাবার নিয়েও এসে বসে ছোটোখাটো পিকনিকের মতো করতে পারবে। রাস্তাটা ভীষণ সুন্দর, পুরো সুপারি গাছ দিয়ে মানে ঘেরা দেওয়া রয়েছে, লাইট জ্বালানো। আর আমরা এখন বসে পড়েছি, আর পারা যাচ্ছে না, এবার বাড়ি ফিরতে হবে, কারণ সন্ধে প্রায় ঘড়ির কাঁটায় 7টা ওভার। পার্কও বন্ধ হয়ে যাবে, তাই অর্ণব চলে গিয়েছে। সবারই একটু চা খাওয়ার ক্রেভিং উঠেছে, তাই আমরা আজকে যেহেতু অবেলায় খেয়ে এসেছি, আজ আর ভালো লাগছে না, ওদিকে বসে IPL খেলা দেখছি আর অপেক্ষা করছি। অর্ণব একটু কফি আর পকোড়া আনতে গেছে, সেগুলো খেয়েই বাড়ির দিকে রওনা দিয়ে দেবো। এই খাবারের স্টলটা একদম গেটের সামনেই, তাই ওলা উবের বুক করে দেয়া হয়েছে, আসলে পরে যাতে সাথে সাথে বেরিয়ে যেতে পারি, তার জন্য এখানেই বসেছি খাবার খেতে আজকে সন্ধ্যের। অর্ণব চলে এসেছে আজকে সন্ধেবেলার একটু খাবার দাবার নিয়ে। চলুন দেখে নিই ও কি নিয়ে এসেছে আজকে। ও নিয়ে এসেছে একটু চিকেন চিজ বল, আর ওদিকে হয়েছে নিয়ে এসেছে একটু কফি। সবাই যেন এই কফিটা খেয়ে জাস্ট মাথাটা ছেড়ে গিয়েছে, খুব এনজয় করে সবাই কফিটা খেয়েছি। আর স্বর্ণাভকে দেখবেন আপনারা, মানে বাড়িতে কোনো কিছু ঝাল রান্না করে দিলে স্বর্ণাভ খেতে চায় না। আর ওদিকে পপকর্ন মানে ওখান থেকে কেউ নিতে পারছে না, ও কাঠিতে লাগিয়ে সেটাও খাবে। ও এটাও জানে যে ওটা হাত দিয়ে খাওয়া যাবে না, কাঠির মধ্যে লাগিয়ে খেতে হবে। চা জলখাবার খেয়ে এবারে আমরা বাইরে বেরিয়ে এসেছি গেট নাম্বার 3 এর দিকটাতে। এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। এই দেখো দেখতে পাচ্ছ, আর ওদিকে অর্ণবের ওলা উবের বুক করে দিয়েছিল, সেই গাড়িও চলে এসেছে। এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। আজকের মতো ঘোরা আমাদের কমপ্লিট। ঘোরাটা বেশ ভালোই হয়েছে। এই দেখতে পাচ্ছ পুরো রাস্তাটা এত ভালো লাগে এই রাস্তা দিয়ে গাড়ি চালাতে। কিন্তু তোমাদেরকে ব্লগটা আমি এখানেই এন্ড করব না, তোমরা কিন্তু জানাবে ইকো পার্কে ব্লগটা তোমাদের কেমন লাগলো। কাল কিন্তু একটা বিশেষ দিন, যেহেতু ছেলের জন্মদিন 26 তারিখ, সোমবার অর্ণবের অফিস আছে, ছুটি পাবে না, তো তাই আজকে আমরা রবিবার বলে একটুখানি ঘুরে নিলাম। স্বর্ণাভর জন্মদিন সোমবার দিন পড়েছে এবছর, অর্ণবের তো অফিস রয়েইছে। আর একদিকে আজকে সকাল সকাল ফলহারিণী মায়ের অমাবস্যা পুজো, তাই সকালবেলা ছেলের শুভকামনা জানিয়ে যাতে আমার ছেলে ভালো মানুষ হয়, ভালো মানুষের মতো ওকে মানুষ করে গড়ে তুলতে পারি মা হিসেবে, তাই সকাল সকাল জন্মদিনের দিন ছেলের শুভকামনায় মায়ের কাছে পুজো দিয়ে নিলাম। ঘরের পুজো দিয়ে করব এবার বাকি কাজ।
পুজো দেয়া আমার কমপ্লিট। ওদিকে ছেলের আর বাড়ির সকলেরই জলখাবার খাওয়াও হয়ে গিয়েছে। বাঙালি বাড়ি মানেই জন্মদিনে 5 রকম ভাজা আর পায়েস। আজ যেহেতু ফলহারিণী অমাবস্যা, তো কোনো রকম আমিষ খাবার আমাদের বাড়িতে হবে না। তো একদিকে দেখতেই পাচ্ছ দুদিকে আলুর দম চলছে, একদিকে ছেলের জন্য লঙ্কা ছাড়া, একদিকে আমাদের জন্য লঙ্কা দেয়া। কেটে নিয়েছি একটু পনির, একটু পনিরের তরকারি করবো, একটু ফ্রাইড রাইস, ভেজ মুগ ডাল, একটু পায়েস আর 5 রকম ভাজা। আজকে দুপুরের লাঞ্চ এটাই। স্বর্ণাভকে ভালো করে স্নান টান করিয়ে নতুন জামা পরিয়ে বসিয়ে দিয়েছি। সে তো বসেই একেবারে পটল ভাজা তার খুব ফেভারিট, পটল ভাজা হাতে তুলে নিয়েছে। যতবারই বলা হচ্ছে যে বাবু ওটা রাখো, একটু সবাই ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করে নিক, কিন্তু কে কার কথা শুনে ফেভারিট জিনিস সামনে থাকলে কি আমরাও কি বসে থাকতে পারি? এবার ঠাম্মি আরও নানি, বাবা, আমরা সকলেই বাড়ির একটু ওকে আশীর্বাদ করে দিলাম। দুপুরে খাওয়া দাওয়ার পর আমি ছেলেকে জিজ্ঞাসা করেছিলাম যে বাবু তুমি কি একটু কেক কাটবে বিকেলবেলা, কিন্তু সে একদমই নারাজ। আমি কেক কাটবো না, আমি একটু বেলুন ফোলাবো। সামান্য একটা আবদার, জন্মদিনে শুধু একটু বেলুন ফোলাতে চায়, কিন্তু মা হিসেবে আমার মন তো একদমই মানে না। তো তার জন্য তাকে ঘুম পাড়িয়ে মায়ের কাছে রেখে অর্ণবকে বললাম যে চলো একটুখানি একটা কেক নিয়ে এসি। তো এদিকে তো বাইরে 26 তারিখ ভীষণই বৃষ্টি পড়ছিল, মানে ওয়েদার এত খারাপ। প্রতি বছরই আমার ছেলের জন্মদিনে কোনো না কোনো আবহাওয়ার গণ্ডগোল থাকেই। প্রথম বছরটাই জন্মদিনে ওর বেশ ভালো করে ঘটা করে আত্মীয় পরিজন নিয়ে হয়েছিল, তো গত বছরও রেমাল ঝড় এসেছিল, এবছরও ওয়েদার ভীষণই খারাপ। তো চলে এসেছি মিও আমরেতে, ছেলের জন্য একটা ম্যাঙ্গো কেক এসে পছন্দ হলো, তো এখান থেকে সেটা নিয়ে নিলাম বাড়িতে। আর নিয়ে নিয়েছি সামান্য কিছু বেলুন, তো বেলুন দিয়ে একদম পুরো তার ঘরটা বেডরুমটা সাজিয়ে দিয়েছি। ঘুম থেকে উঠে সেটা দেখে মানে বেজায় খুশি, মানে এটাই ও মানে ভাবছিল যে মায়ের কাছে আমি বলেছিলাম যে আমি একটু বেলুন ফোলাতে চাই, আর কিছুই করতে চাই না। তো বেলুনটা সাজানো দেখে ঘুম থেকে উঠে এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে। তো দেখুন সেই খুশির বাড়তি পাওনা। বাবা ফু দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। জন্মদিনে তো সবাই স্বর্ণাভকে আশীর্বাদ করে টাকা পয়সা দিয়েইছে, কিন্তু যেই মানুষটি স্বর্ণাভকে কোনো সময় কোনো অনুষ্ঠানে গিফট দিতে ভোলে না, সে হলো গিয়ে আমার দাদা, আমার বড়দা ও স্বর্ণাভর বড় মামু। তো বৃষ্টি বাদল থাকবে বলে দাদা হয়তো সেদিন আসতে পারবে না, তাই জন্মদিনের 2 দিন আগে সেই মামা তার কর্তব্য করে গিয়েছে। স্বর্ণাভর জন্য চকলেট, চিপস, যেগুলো খেতেও ভালোবাসে। স্বর্ণাভ এই লেজের এই চিপসটা খেতে ভালোবাসে, এই চকলেটটা খেতে ভালোবাসে। আর এই দেখো একটা মিষ্টি সুন্দর জামা কাপড় দিয়ে গিয়েছে। এটা হলো স্বর্ণাভর মামাবাড়ির তরফ থেকে গিফট। মামা যত অনুষ্ঠানই থাক না কেন, মামার কর্তব্যের দিক থেকে একদম অনড়, সে চলে আসে ঠিক সময় মতো মামাবাড়ির তরফ থেকে গিফট। এই দেখো স্বর্ণাভ তো গিফট পেয়ে ভীষণ খুশি, শুনেই না ওর মুখ থেকে। বলে আমার খুব পছন্দ হয়েছে। পছন্দ হয়ে গেছে? আচ্ছা বলে আমি জামাটা পরবো। আচ্ছা সবাইকে তাহলে বলে দাও টাটা। আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ভিডিওতে। টাটা করে দাও। বলে সবাই ভালো থাকবে। আপি দিয়ে দাও একটা।